আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে জমিজমা সংক্রান্ত তথ্য এই বিষয়ে একটি ভিডিও আপলোড দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। প্রথমেই আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তাই শুরুতেই আমার পরিচয় দিচ্ছি। আমি সেলিম আহমদ, শিক্ষক, সংগঠক ও সমাজকর্মী। আজকের যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জমির মালিকানা প্রমাণের তথ্যাদি। অর্থাৎ আপনি যদি একটা জমির মালিক হন, সেই মালিকানার ক্ষেত্রে আপনি বৈধ মালিক কিনা তার জন্য আপনার তিনটি ডকুমেন্টস থাকতে হবে। অর্থাৎ ৩টি প্রমাণ যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি বৈধ মালিক বলে গণ্য হবেন না বর্তমান ভূমি আইন অনুযায়ী। আর এই বৈধ মালিকানা প্রমাণের যে তথ্যগুলো সেগুলো নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। তাই সবাই সাথে থাকুন। অর্থাৎ জমির মালিকানা প্রমাণের তথ্যাদির মধ্যে ১ নম্বরে যেটা আছে, সবার জানা আছে যেটা, সেটা হচ্ছে দলিল। অর্থাৎ রেজিস্ট্রিকৃত দলিল যদি আপনার ১ম এবং মালিকানার এক্কেবারে গোড়ার দিকে আপনি ক্রয় সূত্রে মালিক হন, অথবা উত্তরাধিকারী সূত্রে মালিক হন, অথবা হেবা সূত্রে মালিক হন, অথবা যেকোনোভাবে আপনি মালিক হন, একটা দলিল থাকতে হবে। আর সেই দলিল হতে হবে রেজিস্টার্ড, অর্থাৎ রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে। আপনি যার কাছ থেকে কিনবেন তার দলিলটাও কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। আর সেটা প্রমাণের জন্য, সেটা যাচাইয়ের জন্য আপনি আপনার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যাচাই করতে পারেন, অথবা জেলা রেজিস্ট্রি অফিসে যাচাই করতে পারেন। সেখানে দলিল নাম্বার এবং ওই দাগ নাম্বার দিয়ে মানে তল্লাশি দিলে আপনি সেখানকার তথ্য ভেরিফিকেশন করে আপনার দলিল রেজিস্ট্রিকৃত কিনা সেটা আপনি জানতে পারবেন। তাই প্রথমেই দলিল রেজিস্ট্রিকৃত থাকতে হবে আপনার। এই দলিলটা কেমন হবে? আগেকার যুগে দলিল কিন্তু লেখা হতো হাতে, কিন্তু বর্তমানে কিন্তু সেই দলিল লেখার স্টাইল, ভঙ্গি, ফরম্যাট কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এইজন্য আমি আপনাদেরকে প্রথমেই ২ টি দলিলের ছবি দেখাবো। অর্থাৎ আগেকার যুগে যেভাবে এই দলিল লিখা হতো তার একটা ফরম্যাট দেখাবো। এই যে পুরাতন দলিল। এই দেখবেন পুরাতন দলিলের এইরকম একটা ফরম্যাট দিয়েছি। দেখেন তো, পুরাতন দলিলের উপরে ডান দিকে একটা নাম্বার আছে, বাম দিকে একটা নাম্বার আছে। ডান দিকের নাম্বারটা হচ্ছে দলিল নাম্বার, আর বাম দিকের নাম্বারটা হচ্ছে ক্রমিক নাম্বার। আপনি ওই দলিল নাম্বার দিয়ে আপনি তল্লাশি করে দেখতে পাবেন যে আপনার দলিলটা বৈধ কিনা। তাই পুরাতন দলিল আপনি যদি জমির মালিকানা যেভাবেই পান না কেন, আপনার এরকম একটা দলিল থাকতে হবে। এই দলিলের মধ্যে পূর্বের যে দলিলগুলা, পুরাতন যে দলিলগুলা, এইভাবে একটা দলিল থাকবে। আর বর্তমানে যে দলিলগুলা সেগুলা কম্পিউটারাইজড, সেগুলা সম্পূর্ণ প্রিন্টিং। এটা স্পষ্টভাবেই যে কেউ পড়তে পারে এবং বুঝতে পারে। এই যে বর্তমান দলিল কিন্তু এভাবে লিখা হয়, এই জুডিশিয়াল স্টাম্পের মধ্যে, এই সাব রেজিস্টার কর্তৃক রেজিস্ট্রিকৃত এই বর্তমান দলিল। আশা করি বুঝতে পেরেছেন। এই গেল বৈধ মালিকানা প্রমাণের জন্য ১ নাম্বার ডকুমেন্ট। ২ নাম্বার ডকুমেন্ট যেটা আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে খতিয়ান। অর্থাৎ জমির মালিকানা প্রমাণের ২য় ধাপ হচ্ছে খতিয়ান। এই খতিয়ানটা কিন্তু অনেক ধরনের আছে। সিএস, এসএ, আরএস, পিএস, পিআরএস, নামজারি। অর্থাৎ সিএস হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটাকে আমরা সংক্ষেপে সিএস বলি। সেটা কিন্তু জমিদার আমলের যে এই জমিগুলা যে কি হতো, জরিপ হতো, সেটার যে সার্ভে চালানো হতো সেটাকে বলা হয় ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ। আর এরপরে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, তখন কিন্তু জমিদারি প্রথা আর থাকে নাই। তখন প্রজাস্বত্ব আইন প্রণীত হয় স্টেট অ্যাকিউজিশন নামের। এই সংক্ষেপে আমরা এসএ বলি, স্টেট অ্যাকিউজিশন। অর্থাৎ ১৯৫৬ সালে যে একটা জরিপ হয়ে, মানে যার প্রজাস্বত্ব আইন অনুযায়ী যার সত্ত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এসএ জরিপ। সেই এসএ জরিপে আপনার মালিকের নাম, দাগ নাম্বার এবং জমির পরিমাণ সেটা সবকিছু উল্লেখ থাকবে। এসএ জরিপে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটার এই সংশোধনের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আরএস জরিপ। অর্থাৎ বলা হয় রিভিশনাল সার্ভে, সংশোধনী জরিপ।
এরপরে বাংলাদেশ সময়ে যে জরিপটা হয়েছে, বাংলাদেশ সার্ভে যেটা বিএস জরিপ, যেটা এই এক একবিংশ শতাব্দীর গোড়ার দিকে হয়েছে এটা। ওই তার আগেও কিন্তু অনেক জায়গায় হয়েছে। তো বেশিরভাগ জায়গায় কিন্তু ওই একবিংশ শতাব্দীর ২০০১, ২ বা ৩ সালে এরকম হয়েছে অনেক জায়গায়। সেটা হচ্ছে বিএস জরিপ। অর্থাৎ বিএস জরিপের বর্তমান কিন্তু অনেকের কাছে এই বিএস জরিপই কিন্তু এই চূড়ান্ত খতিয়ান বলে গণ্য। বর্তমানে অন্যান্য অঞ্চলে কি বলে জানি না বিএস খতিয়ানকে, কিন্তু সিলেট অঞ্চলে যেটাকে আমরা প্রিন্ট পর্চা নামে চিনি, সেটা হচ্ছে বিএস খতিয়ান। আর বিএস খতিয়ানটাকে, খতিয়ানে যদি কারো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করে মামলা করে সেটাকে আপিল করে এনে যে খতিয়ানটা তৈরি করা হয় সেটা হচ্ছে বিআরএস, অর্থাৎ বাংলাদেশ রিভিশনাল সার্ভে যে খতিয়ান সেটা। এবং সর্বশেষ যেটা, আপনি যদি একটা জমি কিনেন, সেটা কেনার পরে সেই দলিল দিয়ে আপনি নামজারি করতে হয়, আপনার নামে নামজারি করতে হয়, সেটা হচ্ছে নামজারি খতিয়ান। সেটা কিন্তু বর্তমানে অনলাইনে হয়ে থাকে। চলুন আমরা একে, একে সিএস এই যে জরিপগুলা, এই যে বিভিন্ন খতিয়ানগুলো আমি বললাম, সেগুলো আমরা একটু দেখি। কোন খতিয়ান কিভাবে থাকে সেটা আমরা একটু চিত্র দিয়ে আমরা একটু এই লক্ষ্য করি। প্রথমে সিএস খতিয়ান। এই দেখেন একটা সিএস খতিয়ানের ছবি। এই সিএস খতিয়ান এভাবে থাকবে, ২ টা স্টেপে থাকবে, এরকম লম্বালম্বি আড়াআড়িভাবে থাকবে। এটা কিন্তু এই সিএস খতিয়ানের কিন্তু বর্তমানে কোনো ভ্যালু নাই। সেটা যেহেতু ওই জমিদার আমলের যে খতিয়ান সেটা, এইভাবে যদি একটা খতিয়ান দেখেন আপনারা, সেটা হবে সিএস খতিয়ান, অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে করে যে খতিয়ান দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সিএস খতিয়ান। এই ফরম্যাটটা আপনারা দেখতে পারেন, একটু লম্বালম্বি থাকবে। তারপরে হচ্ছে এসএ খতিয়ান, অর্থাৎ ওই যে ১৯৫৬ সালে স্টেট অ্যাকুইজিশন যে সার্ভে যে করা হয়েছিল, সেই সার্ভে করার পরে যে খতিয়ান দেওয়া হয় সেটা হচ্ছে এসএ খতিয়ান। ওই এসএ খতিয়ান কিন্তু এখনও সেটা বলবৎ, সেটা কিন্তু এখনও কিন্তু কার্যকর আছে। অনেকে কিন্তু জমি কিনতে হলে একদম মূল মালিকানায় কিন্তু এসএ খতিয়ানের ক্ষেত্রে সে তার মালিকানার ধারাবাহিকতা, এই যে জমির যে মালিকানার চেইন, সেই চেইন কিন্তু খুঁজতে গিয়ে এসএ পর্যন্ত যায়। সেই এসএ খতিয়ান যদি কারো কাছে না থাকে সেটা কিন্তু ওই আঞ্চলিক সেটেলমেন্ট অফিস অথবা ডিসি অফিসে অথবা সর্বশেষ তেজগাঁও ভূমি রেকর্ড অধিদপ্তরে কিন্তু এটা খুঁজলে পাওয়া যায়। এই এসএ খতিয়ানের কিন্তু এখন যদিও এসএ খতিয়ানের পরে যেহেতু বিএস খতিয়ান চূড়ান্ত হয়ে গেছে, সেজন্য এসএ খতিয়ানের কিন্তু অনেক সময় অনেকে খুঁজে না। কিন্তু এই যারা একদম নিখুঁতভাবে কোনো ঝামেলায় পড়তে চায় না, তারা কিন্তু এক্কেবারে এসএ খতিয়ান পর্যন্ত তারা তল্লাশি করে জমিগুলা রেজিস্ট্রি করে বা জায়গা কিনে। যাই হোক, এই হচ্ছে একটা এসএ খতিয়ান। এরকম একটা ফরম্যাট থাকলে আপনারা বুঝবেন এসএ খতিয়ান। এরপরে হচ্ছে বিএস খতিয়ান। বর্তমানে যেটাকে আমরা সিলেট অঞ্চলে যেটাকে বলি আমরা প্রিন্ট পর্চা, যেটা বাংলাদেশ সার্ভে নামে যেটা এই জরিপ চালিয়ে যে খতিয়ান মালিকানা দিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বিএস খতিয়ান। সেটা কিন্তু ওই আপনার মালিকের নাম, পূর্ববর্তী দাগ, বর্তমান দাগ, জমির অংশ এবং এই জমির পরিমাণ এবং রেজিস্ট্রি, এই অ্যাসিল্যান্ড অফিসের আপনার এই সিল, এগুলো কিন্তু থাকে। এমনকি একজন রেভিনিউ অফিসার কর্তৃক কিন্তু এই এই খতিয়ানটা এই সত্যায়িত থাকে। এটা হচ্ছে বিএস খতিয়ান। বর্তমানে কিন্তু এই বিএস খতিয়ানে কিন্তু চূড়ান্ত গেজেট হওয়ার পরে বিএস খতিয়ান অনুযায়ী কিন্তু জমিজমা ক্রয় বিক্রয় চলছে। তারপরে বিএস খতিয়ানের পরে আছে আরএস খতিয়ান। এই যে বিএস খতিয়ানের পরে এই নামজারি খতিয়ান, সেটা কিন্তু ওই নামজারি খতিয়ানটা কিন্তু বর্তমানে প্রচলিত। সেটা কিন্তু অনলাইনে সম্পূর্ণ একটা কিউআর কোড যুক্ত একটা খতিয়ান থাকবে। সেটা কিন্তু আপনি অনলাইনে এটা যাচাই করতে পারবেন সেটা জাল নাকি আসল খতিয়ান। অর্থাৎ কেউ যদি জায়গা জমি কিনে অথবা কেউ যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে নামজারি আবেদন করে সে নিজে কিন্তু নামজারি করে খতিয়ানটা তার নামে আনতে পারে। সেটা কিন্তু অনলাইনে এই চলে গেছে। সেটা হচ্ছে নামজারি খতিয়ান। মোটামুটি এই হচ্ছে ২ নম্বর ডকুমেন্ট। ১ম বললাম যে দলিল, তারপরে খতিয়ান এবং দলিল সম্পর্কেও কিছু পরিচ্ছদ বর্ণনা করলাম। তারপরে খতিয়ান সম্পর্কে কিছু আমরা আলোচনা করলাম। এরপরে আসেন জমির মালিকানার ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে আপনার ৩ নাম্বার যে ডকুমেন্ট সেটা হচ্ছে দাখিলা। অর্থাৎ আপনি যে জমির মালিক, সেই জমির খাজনা, সেই খাজনাটা আপনি দিচ্ছেন কিনা? যদি খাজনা দিয়ে থাকেন তাহলে একটা দাখিলা আপনার থাকবে এরকম। বর্তমানে অনলাইনে কিন্তু কিউআর কোড যুক্ত দাখিলা এরকম একটা ফরম্যাট থাকে।
এইটা কিন্তু একটা জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। সেটা হচ্ছে দাখিলা, যেটাকে আমরা বলি খাজনার রসিদ। সেটা আগে কিন্তু ওই ইউনিয়ন ভূমি অফিসে এটা জমা দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু অনলাইনে হোল্ডিং খোলার মাধ্যমে এটা কিন্তু অনলাইনে পরিশোধ করে কিউআর কোড যদি একটা আপনাকে রসিদ দেয়, সেটা হচ্ছে দাখিলা নামে পরিচিত। সেই দাখিলাও কিন্তু আপনার জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে একটা বৈধ ডকুমেন্ট। মোটামুটি এই হচ্ছে একজন জমির মালিক হিসাবে আপনি বৈধ মালিক কিনা তার জন্য এই ৩ টা ডকুমেন্ট আপনার কিন্তু বাধ্যতামূলক। শেষ পর্যন্ত সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।